প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দুর্নীতি এবং অনিয়ম ঢাকবার জন্য, নিজের চামড়া বাঁচাবার জন্য দেশ থেকে পালিয়ে গেলেন, এমন অভিযোগ কেউ কেউ তুলেছেন। বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম তথ্য ছড়িয়ে পড়েছে। আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার নানাভাবে কন্টেন্ট বানাচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আর উপলক্ষ বা টার্গেট হলেন ফয়েজ আহমেদ তৈয়ব, যে নিশ্চয়ই তিনি অনিয়ম এবং দুর্নীতি করেছেন, তাই নতুন সরকারের শপথ নেবার আগেই তিনি দেশ ছেড়ে পালালেন, এমন কথাবার্তা অনেকেই বলে বেড়াচ্ছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ফয়েজ আহমেদ তৈয়ব 11 মাস ধরে কাজ করছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে এবং সামলাচ্ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তিনি পালিয়ে গেছেন, একরকমের এরকমই কথাবার্তা হচ্ছে। তো এরই প্রেক্ষিতে শনিবার রাত 1:13 দিকে তিনি তার ফেসবুকে বিষয়টি পরিষ্কার করলেন তার পক্ষ থেকে, কেন তিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি জানিয়েছেন শনিবার রাতে। তো দেখা যাক তার জবানিতেই তিনি কি লিখেছিলেন সেই ফেসবুক পোস্টে। আমরা একটু ঘুরে আসি। তিনি লিখেন, ফেব্রুয়ারির 8, 9, 10 তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি পিটিডি, পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন পিটিডি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা কর্মচারী সবার সঙ্গে একসাথে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন। ফেসবুক ওয়ালের কথা বলছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন। চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল পরে কি করবেন। বলেছি একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে, সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্লাস স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি। আরও একটা তথ্য দিই, রিটার্ন টিকিট কিনে এসেছি। একটা দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারকে কিছুটা সময় দিতে হবে, প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, পুনশ্চ অংশে ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছেন। পুরনো আইন ও নীতিমালা পরিবর্তনে তিনি ব্যাপক পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন। তিনি জানান, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন যে তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলেও অভিযোগ করেন। পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করে তিনি লেখেন, ভালো থাকবেন, দোয়া করবেন। এর আগে গতকাল শনিবার 14 ফেব্রুয়ারি সকাল 10:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তো এই হলো তার ডিপার্চার কিংবা তার পালিয়ে যাওয়া বা তার চলে যাওয়া বিষয়ে আপডেটস। তো এইটি ছিল শনিবার দিবাগত রাত 1:13 তার ফেসবুক পোস্ট। রোববার সন্ধ্যায় তিনি আরেকটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তো সেখানে একই রকমের তিনি অভিযোগ খণ্ডাবার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে বেশ কিছু পক্ষ, কিছু মহল শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল, কারণ তিনি কোনো রকম দুর্নীতিতে আশকারা দেননি, প্রশ্রয় দেননি। এবং তিনি বলেছিলেন যে এই টেলিকমিউনিকেশন খাতে
লাইসেন্স ইস্যু করা একটি বড় বিষয়। তো এবং এখানে সবচাইতে বেশি উচ্চ মাত্রায় উচ্চ মাপের দুর্নীতি হয়ে থাকে। তো তিনি সেটি হতে দেননি, কোনো লাইসেন্স ইস্যু হয়নি তার টেনিয়ারে, এই 11 মাসে। তিনি সুস্পষ্টভাবে সেটি রোববার সন্ধ্যায় যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন সেখানে উল্লেখ করেছিলেন। আর এর বাইরে তিনি আরেকটি কথা বলেন, সেটি হলো যে তিনি যখন দায়িত্বে ছিলেন এই মন্ত্রণালয়ে, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, তখন অনেক রাজনৈতিক নেতা তার শরণাপন্ন হয়েছিলেন কিছু পাবার আশায়। তো তিনি তাদেরকে পাত্তা দেননি এবং তাদের অনুরোধ তিনি রাখতে পারেননি। তো তারাও তিনি তাদেরও বিরাগ ভাজন হয়েছেন এবং তারা তার বিরোধিতা করছে, এখানে ওখানে তার সম্পর্কে কথা ছড়াচ্ছে, তাকে ডিফেম করবার চেষ্টা করছে, তার মান সম্মান ক্ষুণ্ণ করবার চেষ্টা করছে তারা, যারা তার কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে পারেনি। তো তিনি উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথাই বলেছেন, নাম দেননি কারো। তিনি বলেছেন যে তিনি যদি মুখ খোলেন কারা কোন উদ্দেশ্যে কি পাবার জন্য তার কাছে গিয়েছিলেন গত 11 মাসে, তাহলে অনেক ভদ্রলোকের শুধু প্যান্টস না, আন্ডারওয়্যার খসে পড়বে, তাদের কারো পরনে আন্ডারওয়্যারও থাকবে না। তো কথাটি তিনি প্রতীকী অর্থে বলেছিলেন, সিম্বলিক কথা এটি। তো তার মানে হলো কারো মান সম্মান থাকবে না তিনি যদি মুখ খোলেন কারা কারা গিয়েছিলেন, কী উদ্দেশ্যে গিয়েছিলেন। এবং তিনি কারো উদ্দেশ্য সফল হতে দেননি এবং তিনি কোনো রকমের দুর্নীতিতে প্রশ্রয় দেননি, তিনি এড়িয়ে গেছেন এগুলো। এবং তিনি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন লোক মনে করেন এবং কোনো রকম দুর্নীতিতে তিনি প্রশ্রয় দেন না। এবং দেশে এসে তার আর্থিক ক্ষতি হয়েছে, তার জমানো টাকা যা ছিল সেটি খরচ করতে হয়েছে, এখন টাকায় টান পড়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করছেন এবং দ্রুতই তাকে আরেকটি চাকরি খুঁজতে হবে। তিনি সম্ভবত জার্মানিতেই থাকেন, যেহেতু জার্মানিতে ফ্যামিলির কাছে ফিরে গেলেন, তো সেখানে তিনি ফিরে গিয়ে চাকরি খুঁজবেন, এমনই তার প্ল্যান আপাতত। এবং তাই তিনি বলেছেন জোরালোভাবে যে তিনি যদি মুখ খোলেন তাহলে অনেকে অসুবিধায় পড়ে যাবেন এবং মান সম্মান তাদের আর থাকবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে দুই রকমের ব্যাপারই আছে। পদাধিকারীরা তাদের পদ ব্যবহার করেন অবৈধভাবে, অন্যায়ভাবে। তারা কখনো ঘুষ গ্রহণ করেন সরাসরি, কখনো অন্য কাউকে অন্য কারণে সুবিধা পাইয়ে দেন, কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে তিনি সুবিধা নেন, দেশে বিদেশে যে কোনো জায়গায়, এবং সুবিধা পাইয়ে দেন। এটি আমাদের দেশে কিন্তু একটি প্রচলিত রীতি। এই দেশে মন্ত্রী খুব কম হয়েছে, মন্ত্রী উপদেষ্টা যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন না, খুবই কম। তাদের নাম হাতে গুনে বলে দেওয়া যাবে। গত 54 বছরে যত মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদার, প্রত্যেকের কথাই যদি বলি, সবাইকে একসঙ্গে এক সারিতে দাঁড় করালে, তাদের আমলনামা যাচাই বাছাই করলে খুব কমই পাওয়া যাবে যাদেরকে আমরা আপাতমস্তক সৎ বলে গণ্য করতে পারি। বলতে গেলে নেই, খুবই কম সেই সংখ্যাটি। তো এই পরিস্থিতিতে ফয়েজ আহমেদ তৈয়ব যে মন্ত্রণালয় সামলাতেন সেটি একটি লাভজনক মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, বিশাল ব্যাপার আছে এখানে। তো যদি কেউ দুর্নীতিগ্রস্ত হতে চান, তার দুর্নীতিগ্রস্ত হবার যথেষ্ট সুযোগ আছে, অবারিত, এবং অনেক টাকা কামানোর সুযোগ আছে। তো ফয়েজ আহমেদ তৈয়ব তার বিরুদ্ধে আনিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এবং তিনি কষ্ট পেয়েছেন। এবং তিনি উল্লেখ করেছেন, এই পোস্টটি যেটি আমি মাত্র আপনাদের পড়ে শোনালাম, সেখানে তিনি বলেছেন যে আত্মমর্যাদা সম্পন্ন একজন সৎ লোকের বিরুদ্ধে এরকম আজে বাজে কথা বললে দেশের জন্য কাজ করবার জন্য ভবিষ্যতে কেউ আর আসবে না। বাংলাদেশের জন্য কাজ করতে যারা এই বাইরে আছেন, এক্সপেট্রিয়েট কিংবা নন রেজিডেন্ট বাংলাদেশিস, তারা কেউ দেশের টানে, দেশের প্রয়োজনে বাংলাদেশে আসবেন না কাজ করবার জন্যে। তিনি সেটি উল্লেখ করেছেন। আর তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি যা কাজ করেছেন সব ডকুমেন্টেড, সব কিছুর বিষয়ে নথিবদ্ধ আছে, সব কিছু রেকর্ডেড আছে। এমনকি তিনি বলেছেন তিনি যা যা করেছেন তার মন্ত্রণালয়ে, তিনি প্রচুর সংস্কারমূলক কাজ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নানা রকম সংস্কার সাধন করা হয়েছে। আওয়ামী লীগ আমলে টেলিযোগাযোগ খাতে যেসব আইন কানুন ছিল সেই ফাঁক ফোকর তিনি বন্ধ করেছেন বলে দাবি করেছেন এবং দুর্নীতি বন্ধ হবে তাতে। এবং তিনি বলেছেন যে যে জায়গায় তিনি পরিবর্তন এনেছেন, যা যা সংস্কার করেছেন, কেন করেছেন, সেটি তিনি ব্যাখ্যা করেছেন। এবং তিনি বলেছেন তার উত্তরসূরির জন্য, যে যারা এখন দায়িত্ব নেবেন তার মন্ত্রণালয়ের পরবর্তীতে নতুন সরকারে, নোট টু সাকসেসার রেখে গেছেন, অর্থাৎ উত্তরসূরির জন্য নোট, কি কি পরিবর্তন করেছেন, কেন করেছেন, সেটি জাস্টিফাই করেছেন তিনি। এবং বলেছেন যিনি আসবেন
তার কাজটি অনেক সহজ হবে, কারণ ফাউন্ডেশনাল কাজ আমি সব করে দিয়ে গেলাম। তাদের যদি কোনো কিছু বদলাতেও হয় রাজনৈতিক সরকারের, আমার এই গাইডলাইনগুলোকে, আমার এই কারেকশনগুলোকে, আমার এই রিফর্মসগুলোকে গাইডলাইন ধরে তারা এগোতে পারবেন, তাদের কাজ সহজ হবে। এবং তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে কোনো উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার বা বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার তিনি নোট টু সাকসেসার রেখে যান তার উত্তরসূরির জন্য, তারপরে যিনি দায়িত্ব পালন করবেন। তো এই কথাটিও তিনি উল্লেখ করেছেন। তো ভালো, আমি মনে করি চমৎকার একটি ব্যাপার এরকম একটি নোট রাখা, যিনি পরে আসবেন। অনেক সময় পরে আসলে কয়েক মাস লেগে যায় বুঝতে আগের জন কী করেছেন। তাছাড়া সবসময় বিষয়টি এরকম হয় না যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে এখন যিনি আসবেন তিনি এই বিষয়ে এক্সপার্ট। দেখা গেল তার ইংরেজি সাহিত্যে ডিগ্রি, তাকে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে হচ্ছে এটি। তো তথ্য প্রযুক্তি এভাবে বুঝবার, আর তিনি তথ্য প্রযুক্তির লোক ছিলেন, ফয়েজ আহমেদ তৈয়ব এক্সপার্ট এই লাইনে। তো সেটি হয় না সেভাবে, তাই তিনি নোট রেখে গেছেন যাতে বুঝতে পারেন সহজে, তার কাজটি সহজ করবার জন্য। তো চমৎকার আমি বলবো। আর তিনি যেভাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দিয়েছেন, আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে এবং দুর্নীতি মুক্ত মানুষের পক্ষে কিন্তু এইভাবে এই জাতীয় অভিযোগগুলোর জবাব দেওয়া সম্ভব, সবার পক্ষে না। এটি আমার ব্যক্তিগত মতামত। আর যদি তার দ্বারা কোনো দুর্নীতি, অনিয়ম সংগঠিত হয়ে থাকে, তাহলে নতুন সরকার যাচাই বাছাই করবে, তদন্ত করতে পারে, সেটি বেরিয়ে আসবে ভবিষ্যতে। তবে আপাত দৃষ্টিতে তার সম্পর্কে যতদূর জানা গেছে তিনি একজন ক্লিন ইমেজের মানুষ এবং তার দ্বারা কোনো কিছু সংগঠিত হয়নি। তাহলে তিনি কারো আন্ডারওয়্যার খসিয়ে ফেলবার হুমকি দিতে পারতেন না, অন্তত আমি মনে করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আগামী দিনগুলোতে জানতে পারব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কেমন কাজ করেছেন, কার কী আমলনামা ছিল। নিশ্চয়ই নতুন সরকার সেই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে। আর আমি বলছি না ঘাটাঘাটি করা উচিত না, উচিত। যদি কারো বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকে, অনিয়মের অভিযোগ থাকে, তাদের দায়িত্ব হবে তাকে এক্সপোজ করা। আর এইভাবেই আমরা একসময় শুদ্ধতার কাছাকাছি পৌঁছতে পারব। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।